গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমাদের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশনস অফ গোল্ডেন রুল, অর্থাৎ গোল্ডেন রুলের প্রয়োগ। আমরা আজ বিভিন্ন ধরনের নানা রকম অনেকগুলো ট্রানজ্যাকশন নেব এবং গোল্ডেন রুল প্রয়োগ করে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর কোনটি ডেবিট হবে কোনটি ক্রেডিট হবে সেটা আজ আমরা নির্ণয় করব। আমরা সময় নষ্ট করব না, আমরা তাহলে শুরু করি। প্রথমে যে ট্রানজ্যাকশনটা নেব সেটা হলো মিস্টার মনীশ স্টার্টেড হিজ বিজনেস উইথ ক্যাশ অ্যামাউন্টিং টু রুপিস 5 লাখ। আমরা প্রথমে দেখব কোন কোন অ্যাকাউন্টস এই ট্রানজ্যাকশনের ফলে প্রভাবিত হয়েছে। এই ট্রানজ্যাকশনের ফলে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হয়েছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা মালিকের নামে অ্যাকাউন্ট। মালিক যেহেতু ব্যবসায় ক্যাশ দিয়েছে, তাই মালিকের নামে যে অ্যাকাউন্টটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। সুতরাং এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দুটো প্রভাবিত অ্যাকাউন্ট হলো ক্যাশ অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ হলো একটি সম্পত্তি, তাই এটা রিয়েল অ্যাকাউন্ট। অন্যদিকে আমরা আগের দিনই বলেছি ক্যাপিটাল অ্যাকাউন্ট মালিকের নামে অ্যাকাউন্ট, অর্থাৎ এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশের এখানে ইনফ্লো ঘটছে, অর্থাৎ ক্যাশ আসছে। সুতরাং গোল্ডেন রুল অনুযায়ী এখানে ক্যাশ আসছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সুবিধা গ্রহণ করে তার অ্যাকাউন্ট ডেবিট হয়, যে সুবিধা প্রদান করে তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়। এখানে মালিক সুবিধা প্রদান করেছে, সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমাদের পরের ট্রানজ্যাকশন পারচেজড এ কম্পিউটার ফর রুপিস 40,000 ইন ক্যাশ। এই অ্যাকাউন্টটায় দেখো একটা পক্ষ ক্যাশ, একটা অ্যাকাউন্ট যে প্রভাবিত হবে সে হলো ক্যাশ, আর একটা অ্যাকাউন্ট কম্পিউটার অ্যাকাউন্ট। এখন আমরা আগেই বলেছি যে অফিসের কম্পিউটার, টাইপরাইটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন ইত্যাদি নানা রকম মেশিনকে আমরা একটা গ্রুপ করে একটা অ্যাকাউন্টে রাখি। সবাইকে সেপারেট অ্যাকাউন্ট না করে, এদের ট্রানজ্যাকশান যেহেতু খুব বেশি হয় না, সেই জন্য এটাকে একটা গ্রুপের একটা নামকরণ করা হয়, তার নাম হচ্ছে অফিস ইকুইপমেন্ট। সুতরাং এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে, একটা অফিস ইকুইপমেন্ট, অপরটা হলো ক্যাশ। আমরা আগেই উল্লেখ করলাম ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, আবার অফিস ইকুইপমেন্ট সেও কিন্তু সম্পত্তি, সুতরাং এটাও রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি সম্পত্তি আসে ডেবিট হয়, যদি চলে যায় তাহলে ক্রেডিট হবে। আমাদের এখানে দেখছি যে কম্পিউটার অর্থাৎ অফিস ইকুইপমেন্ট এসেছে, সুতরাং অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টটা ডেবিট হবে এবং ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। এবার আমরা আরেকটি ট্রানজ্যাকশন নিচ্ছি, পারচেজড গুডস ফর ক্যাশ রুপিস 50,000, অর্থাৎ নগদে 50,000 টাকার পণ্য কেনা হয়েছে। এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হবে তারা হলো একটা ক্যাশ অ্যাকাউন্ট, নগদে যেহেতু বলেছে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে গুডস অ্যাকাউন্ট। আমরা আগে বলেছি যে গুডস অ্যাকাউন্টকে আমরা 5টা সেপারেট অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছি, সুতরাং আমরা গুডস অ্যাকাউন্ট লিখি না, আমরা তার বদলে বিশেষ পরিস্থিতিতে 5টা অ্যাকাউন্টে লিখি। যদি আরেকবার সেটা উল্লেখ করে দিচ্ছি, যদি আমরা গুডস পারচেজ করি তাহলে সেটাকে লেখা হয় পারচেজ অ্যাকাউন্টে বা পারচেজেস অ্যাকাউন্টে। যদি আমরা বিক্রি করি সেলস অ্যাকাউন্টে,
যদি গুডস ফেরত যায়, কেনা গুডস ফেরত যায় রিটার্ন আউটওয়ার্ডস অ্যাকাউন্টে। যদি বিক্রি করা পণ্য ফেরত আসে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টে। আর যে পণ্য অবিকৃত অবস্থায় থাকে সেটাকে আমরা বলি স্টক অ্যাকাউন্ট। স্টক অ্যাকাউন্টে সেটা থাকে। সুতরাং এই 5টা অ্যাকাউন্টের দ্বারা গুডস অ্যাকাউন্টটা মেনটেন করা হয়। গুডস অ্যাকাউন্ট আমরা কোনো অ্যাকাউন্ট করি না। এক্ষেত্রে যেহেতু পণ্য কেনা হয়েছে তাই একটা অ্যাকাউন্ট হলো পারচেজেস অ্যাকাউন্ট, আর আরেকটা অ্যাকাউন্ট তো আমরা বললামই ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট আমরা আগেই বলেছি। পারচেজেস অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা খরচ সংক্রান্ত অ্যাকাউন্ট মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, তাই পারচেজেস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট। এখন নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে খরচ এবং ক্ষতি ডেবিট হবে। এক্ষেত্রে যেহেতু পারচেজেস হলো খরচ তাই পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে রিয়েল অ্যাকাউন্টের হিসেবে যেহেতু ক্যাশ চলে যাচ্ছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমরা 4 নম্বর ট্রানজ্যাকশন নিচ্ছি। ট্রানজ্যাকশন নাম্বার 4, পারচেজড গুডস ফ্রম ইমানা রুপিস 40,000। এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হয়েছে তারা হলো পারচেজেস অ্যাকাউন্ট এবং ইমোনা অ্যাকাউন্ট। পারচেজেস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, আগেই বলেছি, আর ইমোনা একজন ব্যক্তির নাম, সুতরাং এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। পারচেজেস অ্যাকাউন্ট যেহেতু খরচ তাই পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট হবে। ইমোনা অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সুবিধা প্রদান করে তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়, যে গ্রহণ করে তার অ্যাকাউন্ট ডেবিট হয়। আমাদের এই অঙ্কে ইমোনা আমাদের পণ্য সরবরাহ করেছে, অর্থাৎ ইমোনা আমাদের সুবিধা দিয়েছে, তাই ইমোনা অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। নেক্সট 5 নম্বর ট্রানজ্যাকশন, গুডস সোল্ড ফর ক্যাশ টু শ্রীমান ফর রুপিস 80,000। এখানে দেখো গুডস আমরা বলেছিলাম সেল হলে সেলস অ্যাকাউন্ট আসে, সুতরাং একটা অ্যাকাউন্ট আসবে সেলস, আর যেহেতু ক্যাশে বিক্রি হয়েছে অবশ্যই আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। সেলস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, কারণ সেলস হলো একটা আয়। আয় মানে আয় এবং প্রফিট বা লাভ সেটা নমিনাল অ্যাকাউন্ট হয়, সুতরাং সেলস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট। আর এর সঙ্গে আমরা আরও পড়েছি আয় হওয়া মানে হচ্ছে ক্রেডিট, তাই সেলস অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট তো রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশের আগম ঘটেছে, ক্যাশ এসেছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। এবার আমরা 6 নম্বর ট্রানজ্যাকশনে যাই। সোল্ড গুডস টু অনুষ্কা অন ক্রেডিট ফর রুপিস 60,000। অনুষ্কাকে 60,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করা হয়েছে। তা বিক্রি করলেই একটা অ্যাকাউন্ট আসবে সেলস অ্যাকাউন্ট, আর যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে তাই যাকে বিক্রি করা হয়েছে তার নামে অ্যাকাউন্ট আসবে, অর্থাৎ অনুষ্কা অ্যাকাউন্ট। তাহলে এখানে দুটো এফেক্টেড অ্যাকাউন্ট হলো, একটা অনুষ্কা অ্যাকাউন্ট আর একটা সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, আমরা এর আগেই বলেছি। এক্ষেত্রে সেলস মানে আয় হয়েছে, তাহলে আয় হওয়া মানে এটা ক্রেডিট, সুতরাং সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অন্যদিকে অনুষ্কা সে পার্সোনাল অ্যাকাউন্ট এবং সে সুবিধা গ্রহণ করেছে। অনুষ্কা যেহেতু সুবিধা গ্রহণ করেছে তাই অনুষ্কা অ্যাকাউন্ট ডেবিট হবে। আমরা 7 নম্বর জার্নাল এন্ট্রিতে যাচ্ছি। borrowed cash from নরেশ রুপিস 1 lakh। আমরা নরেশের কাছ থেকে 1 লাখ টাকা ধার করেছি। এক্ষেত্রে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হলো
একটা অবশ্যই নরেশেস লোন, এখানে নরেশ অ্যাকাউন্ট বলবো না, অ্যাকচুয়ালি এটা তো আমরা একটা লোন নিচ্ছি, তাই আমরা বেটার হচ্ছে নরেশেস লোন অ্যাকাউন্ট, আর এর ফলে আমাদের ক্যাশ আসবে, সুতরাং আর একটা অ্যাকাউন্ট হলো ক্যাশ অ্যাকাউন্ট। নরেশেস লোন নরেশের নামে অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি, তাহলে নরেশের নামে যে অ্যাকাউন্ট নরেশেস লোন অ্যাকাউন্ট, এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে নরেশ আমাদের অর্থ দিয়ে সুবিধা দিয়েছে, সুতরাং নরেশেস অ্যাকাউন্ট, নরেশেস লোন অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড। অন্যদিকে এক্ষেত্রে ক্যাশ এসেছে, সম্পত্তি এসেছে, তাই গোল্ডেন রুল অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। নেক্সট 8 নম্বর ট্রানজ্যাকশন, রিসিভড ক্যাশ ফ্রম অরুণাভা রুপিস 50,000। অরুণাভর কাছ থেকে আমরা 50,000 টাকা পেয়েছি। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট, একটা ক্যাশ আমরা পরিষ্কার বুঝতে পারছি, আর আরেকটাও বুঝতে পারছি পরিষ্কার, সেটা হচ্ছে অরুণাভ বলে ব্যক্তি। অরুণাভ অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একজনের নাম, আর ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আমরা অনেকবার দেখেছি। এক্ষেত্রে ক্যাশ এসেছে, রিসিভ করেছি আমরা, ক্যাশের আগম ঘটেছে, সুতরাং ক্যাশ আগম ঘটলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করতে হয় গোল্ডেন রুল অনুযায়ী, তাই ক্যাশ অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে। অন্যদিকে অরুণাভর অ্যাকাউন্ট, অরুণাভ সে আমাদের সুবিধা প্রদান করেছে ক্যাশ দিয়ে, সুতরাং অরুণাভর অ্যাকাউন্ট ক্রেডিট করব, কারণ অরুণাভর অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট, তাই যে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী যে সুবিধা প্রদান করবে তার অ্যাকাউন্ট ক্রেডিট হবে, যে গ্রহণ করবে তার অ্যাকাউন্ট ডেবিট হবে, তাই এক্ষেত্রে অরুণাভর অ্যাকাউন্ট ক্রেডিট হলো। আমরা 9 নম্বর ট্রানজ্যাকশন নিচ্ছি, পেইড ক্যাশ টু ইমোনা রুপিস 40,000। ইমোনাকে 40,000 টাকা প্রদান করেছি, কিছু বলা নেই, মানে অবশ্যই নগদে প্রদান করেছি। তো নগদের ব্যাপার আসছে মানে একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট যাকে প্রদান করেছি ইমোনাকে, সুতরাং ইমোনা অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আমরা আগেই জানি। ক্যাশ আমাদের বেরিয়ে গেছে, এক্ষেত্রে ক্যাশ যদি চলে যায় গোল্ডেন রুল অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে, তাই এক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর ইমোনা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর যে পার্সোনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুল অনুযায়ী যে সুবিধা পায় তার অ্যাকাউন্ট ডেবিট হয়, যে সুবিধা দেয় তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়। এক্ষেত্রে ইমোনা ক্যাশ পাচ্ছে, তাই ইমোনা সুবিধা পাচ্ছে, সুতরাং ইমোনা অ্যাকাউন্ট ডেবিট হবে। এবার আমরা 10 নম্বর একটা ট্রানজ্যাকশন নিচ্ছি, উইথড্র ক্যাশ ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ রুপিস 10,000। প্রোপ্রাইটার ব্যবসা থেকে 10,000 টাকা ব্যক্তিগত খরচের কারণে নিয়ে গেছে। তাহলে প্রোপ্রাইটার যদি ব্যবসা থেকে সম্পত্তি বা টাকা নিয়ে যায় তাকে বলা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট, আমরা আগেই জানি। সুতরাং এখানে একটা অ্যাকাউন্ট হবে ড্রয়িংস অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, কারণ ক্যাশটা এফেক্টেড হচ্ছে, সুতরাং ড্রয়িংস অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট এই দুটো হচ্ছে এই ট্রানজ্যাকশন দ্বারা এফেক্টেড অ্যাকাউন্টস। ড্রয়িংস অ্যাকাউন্ট আমরা আগেই বলেছিলাম, ড্রয়িংস অ্যাকাউন্ট হচ্ছে প্রোপ্রাইটার্সের নামে অ্যাকাউন্ট। প্রোপ্রাইটার্সের নামে আমরা দুটো অ্যাকাউন্ট মেনটেন করি, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা ড্রয়িংস অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন প্রোপ্রাইটার ব্যবসায় টাকা দেয় তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রোপ্রাইটার যখন ব্যবসা থেকে টাকা নিয়ে যায় তখন ড্রয়িংস অ্যাকাউন্ট। সুতরাং এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট মানেই হচ্ছে প্রোপ্রাইটার্স অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যক্তির নামে অ্যাকাউন্ট, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যক্তি যদি সুবিধা গ্রহণ করে তার অ্যাকাউন্ট ডেবিট হবে, সুবিধা প্রদান করলে তার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এক্ষেত্রে ব্যবসা থেকে প্রোপ্রাইটার টাকা পাচ্ছে, অর্থাৎ প্রোপ্রাইটার সুবিধা গ্রহণ করলো, তাই ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশ চলে যাচ্ছে ব্যবসা থেকে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট এখানে হবে ক্রেডিট।
11 নাম্বার ট্রানজ্যাকশন, ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ₹10,000। অর্থাৎ আমরা ব্যাংকে 10,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি। অর্থাৎ সোজা কথা অ্যাকাউন্ট খুলি বা খোলা অ্যাকাউন্টে জমা করি, একই ব্যাপার। আমরা ব্যাংকে 10,000 টাকা জমা করেছি। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হবে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর আমরা ক্যাশ নিয়ে চলে গেছি, আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট এখানে প্রভাবিত হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট, অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আমরা জানি, অনেকগুলো ক্ষেত্রেই দেখেছি। ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট এটাও আমরা আগে বলেছি, তবু আর একবার বলছি। ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট, সুতরাং সেই জন্যই ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্যাংকটার একটা নাম আছে, যদিও আমাদের অঙ্কে যেহেতু বলা নেই, আমরা শুধু ব্যাংক অ্যাকাউন্ট বলেছি। অঙ্কে বলা থাকতে পারতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক ইত্যাদি বলতে পারতো, তাহলে আমরা সেই নামই দিতাম। সুতরাং প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট হলে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট এখানে সুবিধা পাচ্ছে, কারণ ব্যাংকে টাকাটা জমা করা হচ্ছে, ব্যাংক সুবিধা পাচ্ছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি ক্যাশ আসে তাহলে ডেবিট হবে, ক্যাশ গেলে তাহলে ক্রেডিট হবে। এখানে ক্যাশ চলে গেছে, তাই এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ট্রানজ্যাকশন নাম্বার 12, উইথড্রু ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ ₹15,000। 15,000 টাকা ব্যাংকের থেকে তোলা হয়েছে অফিসের কাজে ব্যবহার করার জন্য। অফিসের কাজেই মানে ব্যবসার কাজেই। সুতরাং এটা কিন্তু ড্রয়িংস নয়, মালিক ব্যক্তিগত কারণে টাকা তুললে সেটা ড্রয়িংস। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক থেকে ক্যাশে টাকা ঢুকেছে, তাই এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। আমরা আগেই বললাম ব্যাংক অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। অন্যদিকে ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশ আসছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। নেক্সট ট্রানজ্যাকশন নিচ্ছি আমরা, রিসিভড এ চেক ফ্রম অরুণাভ ফর ₹20,000। আমরা অরুণাভর কাছ থেকে 20,000 টাকার একটা চেক পেয়েছি। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে। চেক পেয়েছি, অনেকে ভাববে যে চেক মানেই তো ব্যাংকের সঙ্গে রিলেটেড, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আসবে, নয়। আমরা চেককে এখানে ক্যাশের মতো মনে করতে হবে, কারণ যতক্ষণ না চেকটা আমরা ব্যাংকে জমা দিচ্ছি ততক্ষণ ব্যাংক কথাটা আসবে না। চেকটা পেয়ে আমরা কোথায় রাখবো? আমরা ক্যাশ বাক্সেই রাখবো, সুতরাং এটা ক্যাশের মতোই মনে করতে হবে। তাহলে আমরা অরুণাভর কাছ থেকে যে চেকটা পেয়েছি সেটাকে আমরা মনে করব ক্যাশ, তাই একটা অ্যাকাউন্ট প্রভাবিত হলো ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট হচ্ছে যার কাছ থেকে পেয়েছি অরুণাভর অ্যাকাউন্ট, অরুণাভ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট এবং এক্ষেত্রে ক্যাশ এসেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। অন্যদিকে অরুণাভ অ্যাকাউন্ট এটা একজন ব্যক্তির নাম, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর সে আমাদের সুবিধা প্রদান করেছে ক্যাশ দিয়ে, সুতরাং অরুণাভ অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। নেক্সট ট্রানজ্যাকশন, ডিপোজিটেড অরুণাভ's চেক ইনটু ব্যাংক। অরুণাভর চেকটা আমরা ব্যাংকে জমা করলাম। তাহলে এক্ষেত্রে কি হলো? চেকটা ক্যাশ বাক্সে ছিল, ক্যাশের মতোই ছিল, এইবার সেটা ব্যাংকে গেল মানে ব্যাংকে ঢুকলো। সুতরাং এখানে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ আর ব্যাংক সংক্রান্ত অ্যাকাউন্ট আমরা এর আগে উল্লেখ করেছি। আমরা জানি ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট, অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে ক্যাশ চলে গেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হবে। অন্যদিকে ব্যাংক সুবিধা পেয়েছে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, তাই সে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হলে প্রশ্ন দুটো, একটা সুবিধা পেয়েছে না সুবিধা দিয়েছে। এখানে ব্যাংক সুবিধা পেয়েছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট।
এরপর আমরা 15 নাম্বার একটা ট্রানজ্যাকশন নিচ্ছি, পেইড চেক টু ইমোনা রুপিস 20,000। ইমোনাকে 20,000 টাকার একটা চেক প্রদান করা হয়েছে, আমরা প্রদান করেছি। এইবার দেখো, আমরা যখন চেক প্রদান করব তখন কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে গেল বলে ধরে নেব। আমরা কিন্তু চেক মানে এটা মনে করব না যে চেক তো আমরা যখন পেয়েছিলাম তখন ক্যাশব্যাক সে রেখেছি, সুতরাং এখানে চেক যতক্ষণ সে জমা না দিচ্ছে আমরা ততক্ষণ এটা ক্যাশ অ্যাকাউন্ট দেখাবো, এটা কিন্তু নয়। সে কবে দেবে সেটা তার ব্যাপার। আমরা যখনই চেক দিচ্ছি আমরা ধরে নেব আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট লেস হয়ে গেল, ঠিক আছে? সুতরাং এই ক্ষেত্রে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হয়, একটা হবে ব্যাংক অ্যাকাউন্ট। চেক যখন ইস্যু হবে, মনে করবি চেক ইস্যু মানেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্রভাবিত হবে, আর যাকে দিচ্ছি তার নাম হচ্ছে ইমোনা অ্যাকাউন্ট। সুতরাং চেক এক্ষেত্রে দুটো এফেক্টেড অ্যাকাউন্ট দাঁড়ালো, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা ইমোনা অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা আগেই পড়েছি, আর ইমোনা একজন ব্যক্তির নাম, সেও পার্সোনাল অ্যাকাউন্ট। সুতরাং এখানে দুটো অ্যাকাউন্টই হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এখন গোল্ডেন রুল অনুযায়ী প্রশ্ন হচ্ছে, যে সুবিধা পাবে সে ডেবিট হবে, যে সুবিধা দেবে সে ক্রেডিট হবে। আমরা দেখছি ইমোনা সুবিধা পেয়েছে তাই ইমোনা অ্যাকাউন্ট ডেবিট হবে, অন্যদিকে ব্যাংক সুবিধা দিয়েছে তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমরা আরেকটা ট্রানজ্যাকশন নিচ্ছি, পেইড চেক ফর রেন্ট রুপিস 3,000। রেন্ট বাবদ আমরা কোনো ঘর বা কোনো কিছু ভাড়া নিয়েছি, তার যা রেন্ট বাবদ 3,000 টাকা পেমেন্ট করেছি চেকে পেমেন্ট করা মানেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্রভাবিত হবে, ক্যাশ নয়। আর কি বাবদ দিয়েছি? রেন্ট বাবদ, একটা খরচ বাবদ। এখানে যদি কারো নাম থাকতো যে অমুককে দিয়েছি, সেটাও ফ্যাক্টর না। অমুককে দিয়েছি কোনো ব্যক্তির নাম কখন আসবে? যখন ট্রানজ্যাকশনটা বাকিতে হবে তখন ব্যক্তির নাম, অন্যথায় কিন্তু নয়। এটা বাকিতে হচ্ছে না, এটা চেক পেমেন্ট হয়েছে, কিন্তু কারণ কি? কারণ হচ্ছে রেন্ট বাবদ। রেন্ট কি? একটা খরচ। সুতরাং রেন্ট অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট হবে, আর অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে। তাহলে এই দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে এখানে, একটা ব্যাংক অ্যাকাউন্ট, অপরটা রেন্ট অ্যাকাউন্ট। এক্ষেত্রে রেন্ট যেহেতু খরচ, এবং খরচ মানেই হচ্ছে এটা নমিনাল অ্যাকাউন্ট, আর খরচ হওয়া মানেই সেই অ্যাকাউন্টকে, নমিনাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়। সুতরাং এখানে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। অন্যদিকে ব্যাংক, সে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একজন ব্যক্তির নাম, তাই পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে ব্যাংক সুবিধা প্রদান করেছে তাই ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। নেক্সট, পেইড স্যালারি টু এমপ্লয়িজ রুপিস 1 লাখ। এমপ্লয়িদের 1 লাখ টাকার স্যালারি প্রদান করা হয়েছে সমস্ত এমপ্লয়িদের। তাহলে এটাও কিন্তু একটা খরচ, স্যালারি। সুতরাং একটা অ্যাকাউন্ট আসবে স্যালারি, আর একটা অ্যাকাউন্ট কি না, টাকা বেরিয়ে গেছে, ক্যাশ। তাহলে একটা অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট কি? খরচ, সুতরাং এটা নমিনাল অ্যাকাউন্ট, আর খরচের বেলা নমিনাল অ্যাকাউন্ট ডেবিট হয়, সুতরাং স্যালারি অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে। অন্যদিকে ক্যাশ এলো না গেল, যদি আসে ডেবিট, গেলে ক্রেডিট, ক্যাশ এখানে গেছে, বেরিয়ে গেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমরা 18 নাম্বার একটা ট্রানজ্যাকশন নিচ্ছি, পেইড ইন্টারেস্ট অন লোন টু নরেশ রুপিস 4,000। আমরা 4,000 টাকা লোনের ইন্টারেস্ট বাবদ প্রদান করেছি। এই ট্রানজ্যাকশনে দেখো, এটাও একটা খরচ, ইন্টারেস্ট অন লোন, এটা একটা খরচ। সুতরাং একটা অ্যাকাউন্ট অবশ্যই আসবে ইন্টারেস্ট অন লোন, আর একটা অ্যাকাউন্ট কি আসবে? ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বেরিয়ে যাবে, আর একটা অ্যাকাউন্ট হবে ক্যাশ অ্যাকাউন্ট। সুতরাং দুটো অ্যাকাউন্ট এখানে প্রভাবিত হলো, একটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট, আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট একটা খরচ, তাই এটা নমিনাল অ্যাকাউন্ট, আর খরচ মানেই ডেবিট, সুতরাং ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট হবে ডেবিট। অন্যদিকে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ এখানে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট।
এরপরে যে ট্রানজ্যাকশনটা আমরা নেব সেটা হলো পারচেসড ফার্নিচার ফর ₹25,000 ইন ক্যাশ ফ্রম ফার্নিকো হাউস। আমরা 25,000 টাকার ফার্নিচার কিনেছি ক্যাশে ফার্নিকো হাউসের থেকে। এখানে দেখো পারচেসড ফার্নিচার, তাই বলে কি পারচেজ অ্যাকাউন্টে আসবে? মোটেই না। কেন না? কারণ গুডস অর্থাৎ যে জিনিস বিক্রি করার উদ্দেশ্যে কেনা হয় সেইটা পারচেজ করলে সেটা পারচেজ অ্যাকাউন্টে আসবে। আমরা কিনেছি কি? ফার্নিচার। ফার্নিচার কি? অ্যাসেট। অ্যাসেট কিনলে কিন্তু পারচেজ অ্যাকাউন্টে নয়, বরং অ্যাসেট অ্যাকাউন্টের নামে আসবে। সুতরাং এখানে ফার্নিচার অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট সে অ্যাফেক্টেড হচ্ছে, এবং আরেকটা অ্যাকাউন্ট কি অ্যাফেক্টেড হচ্ছে? সেখানে আবার দুটো প্রশ্ন আছে, একটা ক্যাশ আছে, আবার ব্যক্তির নাম উল্লেখ করা আছে, ব্যক্তি নয় প্রতিষ্ঠানের, ফার্নিকো হাউস। দেখো যদি ক্যাশে কেনা হয় তাহলে আমি বলেছি সেই যে প্রতিষ্ঠান থেকে কিনেছে তার কোনো ভ্যালু আমাদের কাছে অ্যাকাউন্টিং পয়েন্ট থেকে নেই, সুতরাং ফার্নিকো হাউস এখানে ব্যাপার নয়, এখানে ক্যাশ বেরিয়ে যাবে, সুতরাং ক্যাশটা ফ্যাক্টর। সুতরাং এই ট্রানজ্যাকশনে যে দুটো অ্যাকাউন্ট প্রভাবিত হলো তারা হলো, এক ফার্নিচার অ্যাকাউন্ট, দুই ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট, এখানে ফার্নিচার হলো অ্যাসেট, অন্যদিকে ক্যাশ সেও হলো অ্যাসেট। সুতরাং দুটোই হলো রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচারও রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টও রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা আসে তার অ্যাকাউন্ট ডেবিট হয়, যে অ্যাকাউন্ট যায়, যেটা চলে যায়, যে সম্পত্তি চলে যায় তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়। এক্ষেত্রে ফার্নিচার এসেছে, সুতরাং ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ বেরিয়ে গেছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এরপরে আমরা আর একটা ট্রানজ্যাকশন নিচ্ছি, রিসিভড ইন্টারেস্ট ₹500। আমরা কোথাও ইনভেস্ট করেছি এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আমাদের 500 টাকার ইন্টারেস্ট প্রাপ্তি ঘটেছে। তাহলে ইন্টারেস্ট পেলে যে বিষয়টা প্রভাবিত হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, এটা একটা আয়। আর একটা অ্যাকাউন্ট প্রভাবিত হবে সেটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বৃদ্ধি পাবে। সুতরাং এখানে এফেক্টেড দুটো অ্যাকাউন্ট হলো, একটা ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। ইন্টারেস্ট রিসিভড এটা হলো আয়। আমরা আগেই জানি যে আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, সুতরাং এটা নমিনাল অ্যাকাউন্ট। আর আয় মানেই হচ্ছে গোল্ডেন রুল অনুযায়ী ক্রেডিট হবে, সুতরাং ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অন্যদিকে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এক্ষেত্রে ক্যাশ এসেছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। এরপর আমরা আর একটা জার্নাল এন্ট্রি নিচ্ছি, গুডস রিটার্নড বাই বিশ্বজিৎ ₹25,000। বিশ্বজিৎ নামক একজন ব্যক্তি, সে 25,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে। কাদের পাঠিয়েছে? আমাদের। সুতরাং আমরা যে পণ্য বিক্রি করেছিলাম সেই পণ্যটা ফেরত এসেছে। তাহলে বিক্রি করা পণ্য ফেরত এলে যে অ্যাকাউন্টটা এফেক্টেড হয় সেটা হচ্ছে সেলস রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। আর কার কাছ থেকে ফেরত এসেছে? না, বিশ্বজিৎ বলে একজন ব্যক্তির কাছ থেকে। সুতরাং বিশ্বজিৎ অ্যাকাউন্ট আর সেলস রিটার্ন অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্ট এখানে এফেক্টেড হচ্ছে। সেলস রিটার্ন হলো পারচেজেসের মতো, সেলস অ্যাকাউন্টটা যেহেতু নমিনাল অ্যাকাউন্ট তাই সেলস রিটার্ন অ্যাকাউন্টটাও কিন্তু নমিনাল অ্যাকাউন্ট। অন্যদিকে বিশ্বজিৎ অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট, তাই পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে সেলস রিটার্ন অ্যাকাউন্ট আমরা বললাম এটা নেগেটিভ সেল বলে মনে করতে হবে। সেল মানে আয়, তাহলে আয় হলে আমরা ক্রেডিট করি, আর এটা হচ্ছে নেগেটিভ সেল, সুতরাং অ্যাকাউন্টিংয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়, সুতরাং এটা কিন্তু আমাদের একটা ব্যয়ের মতো হবে। সুতরাং সেলস রিটার্ন মানে আয়ের উল্টো ধরতে হবে। সুতরাং সেলসের ক্ষেত্রে যেটা করবে সেলস রিটার্নের ক্ষেত্রে তার অপোজিট হবে। সুতরাং সেলস রিটার্ন অ্যাকাউন্ট এখানে ডেবিট হলো। অপরদিকে বিশ্বজিৎ যে ব্যক্তি সে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট,
আর বিশ্বজিৎ আমাদের সুবিধা প্রদান করেছে, সুতরাং বিশ্বজিতের অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এইবার অনুরূপ আর একটা ট্রানজ্যাকশন আমরা নিই, গুডস রিটার্ন টু অনন্ত রুপিস 1500। আমরা অনন্তকে 1500 টাকার পণ্য ফেরত পাঠিয়েছি, আমরা পাঠিয়েছি, আগেরটার উল্টো। তাহলে এটা মানে পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড একটা প্রভাবিত হবে। আর অন্য দিকের অ্যাকাউন্ট হচ্ছে অনন্ত। অনন্ত হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এক্ষেত্রে তাকে পণ্য ফেরত পাঠানো হয়েছে, সুতরাং সে সুবিধা পেয়েছে, সুতরাং অনন্ত অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে। অন্যদিকে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট হলো নমিনাল অ্যাকাউন্ট, এটাকে নেগেটিভ পারচেজের মতো মনে করতে হবে। হ্যাঁ, সুতরাং পারচেজ একটা যখন যদি খরচ হয়, তাহলে এখানে আমরা আবার কি বলছি, মাইনাসে মাইনাসে প্লাস, সেই রকম করে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট এখানে আয়ের মতো হবে। আয়ের ক্ষেত্রে এটা ক্রেডিট হয়, সুতরাং এক্ষেত্রে পারচেজ রিটার্ন অ্যাকাউন্টও ক্রেডিট হবে। আমরা অনেকগুলো ট্রানজ্যাকশন নিয়ে তাদেরকে বিশ্লেষণ করলাম এবং সেই ট্রানজ্যাকশনের সঙ্গে কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হচ্ছে সেগুলো দেখলাম এবং তাদেরকে কেন ডেবিট করা হবে, কেন ক্রেডিট করা হবে, সেটা গোল্ডেন রুল অনুযায়ী আমরা বিশ্লেষণ করলাম। আজকের ক্লাস তোমরা যদি একটু ভালো করে বারবার শোনো, তাহলে দেখবে তোমাদের কাছে নতুন ধরনের আর কোনো তেমন অ্যাকাউন্ট থাকবে না, বা থাকলেও এই অ্যাকাউন্টগুলোর সাহায্যে, এই শিক্ষার সাহায্যেই তোমরা সেগুলো সমাধান করতে পারবে। তবু যদি কারো কোথাও আটকে যায়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই করব। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমরা পরের দিন ডেবিট ক্রেডিট নির্ণয়ে এটা যে আর একটা রুল থাকলো, মডার্ন রুল, সেই রুলটা পড়ব এবং সেই সঙ্গে আমরা আমাদের সুবিধাজনকভাবে একটা রুল তৈরি করে নেব, যে দুটো রুলের মিক্সচার করে, যাতে আমাদের কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ডেবিট ক্রেডিটে আর সমস্যা না হয়। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখতে চাইলে বাঁদিকের ছবিতে ক্লিক করো, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চাইলে ডান দিকের ছবিতে ক্লিক করো। থ্যাংক ইউ।